নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো হিমাদ্রি মুখোপাধ্যায়ের গল্প কর্তব্য। বসে থাকতে থাকতে কোমর ধরে গেল। কখন যে আকাশে উঠতে পারবো কোনো ঠিক নেই। আজকাল আমাদের এয়ারলাইন্সগুলোর এই এক হয়েছে। মানুষের সময়ের কোনো দাম আছে কি না, এদের ব্যাপার স্যাপার দেখে বুঝতে কষ্ট হয়। সেই রাত থাকতে বেরিয়েছিলাম, ভোর 5টায় রিপোর্টিং, সুতরাং 5টার আগে ভাগেই এয়ারপোর্ট পৌঁছনো উচিত। আগের দিন পাড়ার একটা ট্যাক্সিকে বলে রাখাতে খুব একটা অসুবিধে হয়নি, ঠিক সময়ই এয়ারপোর্টে পৌঁছেছিলাম। রিপোর্টিং ডেস্কে পৌঁছে মেজাজটা খারাপ হয়ে গেল। বায়ুদূতের এই ফ্লাইটের রিপোর্টিং টাইম আজকের জন্যে বেলা 10টায় ঠিক হয়েছে। প্লেন ছাড়বে 11টায়। যাদের বাড়িতে টেলিফোন আছে ফোন করে বায়ুদূতের অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। টেলিফোন নেই যাদের বাড়িতে, তাদের অবস্থাই শুধু আমার মতো, যেন টেলিফোন না থাকাটাই মস্ত এক অপরাধ। হাওয়াই জাহাজে চড়ার অভ্যাস আমার বিশেষ একটা নেই। 9 মাসে 6 মাসে বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো এক আধবার ঘটে। রাহুলদা টিকিটটা দিয়ে যখন বললেন যে এই চা বাগানের ভ্যালুয়েশনের কাজটার দায়িত্ব আমাকেই দেওয়া হলো, যার পরনাই কৃতজ্ঞ হয়েছিলাম সন্দেহ নেই। ভ্যালুয়েশনের কাজটা আমাকে অবশ্য নিজের হাতে করতে হবে না। ইন্স্যুরেন্স কোম্পানির ভ্যালুয়ার মিস্টার এস.এন. দাস আমার জন্যে কুচবিহার এয়ারপোর্টে থাকবেন এবং আমার সঙ্গে গিয়ে ভ্যালুয়েশন করে রিপোর্ট দেবেন আমার তত্ত্বাবধানে বলে আমাকে জানানো হয়েছে। এহেন কাজের দায়িত্ব পেয়ে রাত থাকতে বেরিয়ে পড়ে এয়ারপোর্টে আসা কিংবা বসে থাকাতেও খুব একটা অসুবিধা ছিল না। একা একা বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছিল। শেষে ঘুমিয়েই পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, সামনে রিপোর্টিং কাউন্টারে অন্তত জনা 15 দাঁড়িয়ে পড়েছেন। কাউন্টার খুললেই যাতে প্রথম দাঁড়াতে পারি কাউন্টারের সামনে, একটা চেয়ারে তাই বসেছিলাম। বাত সাধল আমার ঘুম। অগত্যা জনা 15 পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া গত্যন্তর রইল না। রিপোর্টিং কার্য সমাধা করে ডিপার্চার লাউঞ্জে ঢুকতেই পেটের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মনে পড়ল এক কাপ চা ছাড়া সকাল থেকে পেটে কিছুই পড়েনি। লাউঞ্জের ভেতর একটা স্ন্যাক্স কাউন্টার অবশ্য আছে, তবে তার মূল্য তালিকার বহন দেখে ওদিকে না তাকানোই শ্রেয় মনে হলো। লাউঞ্জ থেকে বায়ুদূতের বাসটা আমাকে যখন ছোট্ট 16 মিটার ডোনিয়ারের সামনে নামিয়ে দিয়ে গেল, তখন ঘড়িতে প্রায় 12টা। এরপর কুচবিহার পৌঁছে চা বাগানে পৌঁছতে জিপে প্রায় ঘন্টা 4 লাগে বলে শুনেছি। কখন যে পৌঁছবো সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়েছিলাম। প্লেনে ওঠার পরও শুনলাম ফ্লাইট এখন ছাড়া সম্ভব হচ্ছে না, কারণ অতিরিক্ত মালপত্র হয়ে যাওয়ায় এই ফ্লাইটে এত ওজন ওঠানো সম্ভব নয়। কিন্তু মাল না নাবালে ফ্লাইট উড়বে না। বেশ কিছুক্ষণ পাইলট আর যাত্রীদের বাকবিতণ্ডা চলার পর দেখলাম এক ভদ্রলোক তার মালপত্র নিয়ে নেমে গেলেন। কী ব্যবস্থা হলো ঠিক বুঝতে পারলাম না, তবে বুঝলাম এবার প্লেন আকাশে উড়বে। মালপত্র নিয়ে আমার অবশ্য চিন্তার কিছু ছিল না। আমার মালপত্র বলতে সাকুল্যে একটা ব্রিফকেস। সিট বেল্ট বেঁধে এয়ার হোস্টেসের কাছ থেকে তুলো নিয়ে কানে লাগালাম। আজকের খবরের কাগজটা সামনের আসনের পিছন থেকে টেনে নিয়ে মনোনিবেশ করলাম। ছোট্ট ডোনিয়ার আমাদের নিয়ে আকাশে উড়ল। সত্যি বলতে আমার ভাগ্যে যে কয়বার শিকে ছিঁড়েছে, এত ছোট প্লেনে কখনো উঠিনি। নতুন অভিজ্ঞতা হলেও বেশ ভয় ভয় করছিল। কুচবিহার এয়ারপোর্টের ওপর চক্কর খেয়ে ডোনিয়ার যখন নামছে, আমার ঘড়িতে 2টো বেজে গেছে। এত বেলায় ভাত খাবার চিন্তা বিসর্জন দিলাম। প্লেনের খাদ্য অবশ্য পেটে পড়েছিল, কিছুক্ষণ অন্তত চালানো যাবে। ভাবছিলাম এখনও কি চা বাগানের গাড়ি আমার জন্য অপেক্ষা করে থাকবে।
মিস্টার দাসও নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে করে চলে গেছেন। আমার জন্যে 5-6 ঘন্টা টানা নিশ্চয়ই কেউ বসে থাকবে না। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে চারিদিকে তাকালাম। ভুল আমার তখনই ভাঙল। একটি বছর 30-এর যুবক আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনি মিস্টার ঘোষ? সম্মতি জানাতেই আমার হাতের ব্রিফকেসটা প্রায় কেড়ে নিয়ে ওর সঙ্গে আমাকে আসতে অনুরোধ করল। মিস্টার দাস কি এসেছেন? আমি জিজ্ঞেস করলাম। আজ্ঞে না, উনি সন্ধ্যার মধ্যেই বাগানে পৌঁছে যাবেন বলে জানিয়েছেন। এই মিস্টার দাসকে আগে কখনো দেখিনি, তবে শুনেছি অনেক। ভদ্রলোকের নাকি খুব কথার দাম। এই দিকে সব চা বাগানের ইন্স্যুরেন্স ভ্যালুয়েশন করে বেড়ানোই ওনার কাজ। ওনার সম্বন্ধে যেটুকু শোনা আছে তাতে বলা যায়, আসবেন যখন বলেছেন কিছুটা নিশ্চিন্ত থাকার চেষ্টা করা যায়। কুচবিহারে সামান্য কিছু খেয়ে নিয়ে আমরা বাগানের দিকে রওনা হলাম। পথ সত্যি মনোরম। মুগ্ধ হয়ে নয়নাভিরাম দৃশ্য দেখছিলাম। কলকাতার ছেলে মুক্ত আকাশ আর মুক্ত বাতাস পেলে বিরাট কিছু পাওয়া হয়ে যায়। আমি কবি নই, কিন্তু আজ বেশ কবিত্ব করতে সাজ যাচ্ছিল। ড্রাইভার ছেলেটি বেশ ভালো। পুরো নাম আদিত্য রায়, তবে সবাই আদি বলেই ডাকে। বাড়ি ওই চা বাগানেই। ও বলেই চলেছিল। একটা টিলার ওপর বাড়ি দেখিয়ে আদি বলল, এই বাড়িটা কার জানেন কি স্যার? জায়গাটার নাম গৌরীপুর। গৌরীপুরে কোনো বিখ্যাত লোকের বাড়ি ছিল কি না ঠিক মনে করতে পারলাম না, সেই কথাই বললাম। শুনলাম বাড়িটা নাকি প্রখ্যাত চলচ্চিত্রকার প্রমথেশ বড়ুয়ার। বড়ুয়া সাহেবের বাড়ি যে আসামের গৌরীপুরে শুনেছিলাম, বোধ করি কোনো এক সময়। স্মৃতি আমার ঠিক সময়ে সঙ্গ দেয় না কখনোই। প্রায় ঘন্টা 3 চলার পর দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি চলল। জিজ্ঞাসা করলাম, এই বাগানই আমার গন্তব্যস্থল কিনা। শুনলাম আর সামান্যক্ষণের মধ্যেই ওদের বাগানে এসে পড়ব। একটা বড় কালভার্ট পেরিয়ে আদি বলল, এই আমাদের বাগানের সীমায় ঢুকলাম স্যার। দেখলাম বাবুদের নিয়ে যাতায়াত করতে করতে সৌজন্যতা বোধটা বেশ ভালো রকমই গড়ে উঠেছে ওর মধ্যে। ওদের চা বাগিচার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা। অসমীয়া ভাষায় চা বাগানের পরিভাষা এটাই বলে, আদি জানালো। দুপাশে সবুজ চা গাছ ভরে আছে। রাস্তার দুপাশ দিয়ে টানা তারের বেড়া। কারণ জিজ্ঞাসা করাতে আদি বলল, গরু ছাগলের হাত থেকে চা গাছকে বাঁচাতেই এই ব্যবস্থা। চা বাগানের বাংলোর সামনে যখন গাড়ি থেকে নামলাম, অন্ধকার বেশ গাঢ় হয়েছে। সুন্দর বাংলো। চা বাগানের বাংলো সম্পর্কে যেমন গল্প শুনেছি বা ছবিতে দেখেছি তেমন নয়। একেবারে কেতাদুরস্ত আধুনিক বাংলো বাড়ি। মালিকদের বা ডিরেক্টরদের শখ আছে বলতে হবে। বাংলোর সামনে আমাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিলেন এক সুদর্শন যুবক। পরিচয় হতে জানলাম ইনি গার্ডেন ম্যানেজার মিস্টার সেন। মিস্টার দাস এখনও এসে পৌঁছননি বলে উনি জানালেন। যে ঘরটি আমার থাকার জন্য নির্দিষ্ট ছিল আকারে বেশ বড়, সম্পূর্ণ মেঝে কার্পেটে মোড়া। 2টি সিঙ্গল খাট, একপাশে গুটিকয় সোফা, একটা সেন্টার টেবিল, একটি ওয়ার্ডরোব, একটি ড্রেসিং টেবিল। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম। বাথরুমটিও আকারে বেশ বড়। বাথটাব, কোমোড, গরম জল, ঠান্ডা জলের এলাই ব্যবস্থা। দেখেই আমার জমিয়ে স্নান করতে ইচ্ছা হচ্ছিল। মিস্টার সেন আমাকে ফ্রেশ হতে বলে চলে গেলেন। স্নান সেরে পাজামা পাঞ্জাবি পরে যখন বাংলোর লনে এসে দাঁড়ালাম, চারিদিক কেমন ঝিম মেরে রয়েছে। ঝিঝিগুলো আপন মনে ডেকে চলেছে। কেমন একটা গা ছমছম পরিবেশ। একটি লোক এসে সেলাম দিয়ে আমাকে কি খাবো জানতে চাইল। একেবারে ডিনার খেয়ে শুয়ে পড়াই সঙ্গত মনে হলো, তাই বলে দিলাম।
মিস্টার সেন এলেন আরও কিছু পরে। বেশ আড্ডা জমাতে পারেন। ওনার সঙ্গে কথা বলতে বলতে সময় কতটা চলে গেছে খেয়ালই করিনি। ঘড়িতে চোখ পড়ল, 9টা বেজে গেছে। মিস্টার দাস তো এখনও এলেন না। সত্যি বলতে কি, এই কাজে আমি একেবারেই অনভিজ্ঞ। মিস্টার দাস না এলে আমার আশাটার কোনো মানেই থাকবে না। আমি হয়তো ঘুরে ঘুরে বাগান আর বাগানের সব যন্ত্রপাতি দেখতে পারি, কিন্তু তার ভ্যালুয়েশন করা আমার পক্ষে অসম্ভব। মিস্টার সেন সে কথা জানাতেই উনিও কিছুটা চিন্তান্বিত হয়ে পড়লেন। বললেন, সত্যি তো, মিস্টার দাস কাল রাতে আমাকে ফোন করে জানালেন উনি ধুবুডিতে একটা চা বাগানে এখন আছেন। ওখানে কাজ শেষ হতে হতে আজ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। সন্ধ্যা নাগাদ আমাদের বাগানে পৌঁছে আপনার সঙ্গে দেখা করবেন। রাত প্রায় 10টা বাজতে মিস্টার সেন চলে গেলেন। বলে গেলেন, দেখুন হয়তো ওই বাগানে আটকে গেছেন, কাল সকালে ঠিক এসে পড়বেন। আপনি নিন, ডিনার খেয়ে শুয়ে পড়ুন। ডিনার খেয়ে বেশ খানিকটা রাত করেই শুয়েছিলাম। নতুন জায়গা, ঘুম আসতে চাইছিল না। তার ওপর অত বড় একটা ঘরে একদম একা, কেমন একটা অস্বস্তি লাগছিল। বুঝি বা একটু তন্দ্রা মতন এসেছিল, দরজা ধাক্কানোর আওয়াজে উঠে বসলাম। মিস্টার ঘোষ, মিস্টার ঘোষ, দরজা খুলুন। এত রাতে দরজাটা খোলা ঠিক হবে কি না বুঝে উঠতে পারলাম না। সারা বাংলোয় আমি ছাড়া আর দ্বিতীয় জনপ্রাণী নেই। এই অবস্থায় দরজা খোলাটা কি উচিত হবে? মিস্টার ঘোষ, মিস্টার ঘোষ, আমি এসএন দাস, দরজা খুলুন। রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের জন্য বড় দেরি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে দরজা খুললাম। এক ভদ্রলোক দাঁড়িয়ে, দোহারা চেহারা, গায়ে একটা সাফারি স্যুট, এক মাথা কাঁচা পাকা চুল, কপালের উপর একটা সদ্য তৈরি হওয়া ক্ষত, এখনও রক্ত পড়ছে বলে মনে হলো। এ কি, কি হয়েছে আপনার? আর বলবেন না, রাত্রির অন্ধকারে বেটারা হেডলাইট না জ্বেলে গাড়ি চালায়। একেবারে মুখোমুখি ধাক্কা। কোনো ক্রমে যে এসে পৌঁছতে পেরেছি এই রক্ষে। আমি বললাম, আপনি একটু বসুন, গার্ডেন ম্যানেজারের বাংলোটা পাশেই, ওনাকে ডেকে দেখি কোনো ওষুধ পাওয়া যায় কি না। আপনার ওই ক্ষতটার এক্ষুনি ফার্স্ট এডের প্রয়োজন। আরে, আমার জন্য চিন্তা করবেন না, এই সামান্য কাটায় আমার কিছুই হবে না। এখন আমি যা বলছি শুনুন। আমার পক্ষে বেশিক্ষণ থাকা সম্ভব হবে না। অ্যাক্সিডেন্টে আমার ড্রাইভার প্রচণ্ড ইনজিওর্ড, হসপিটালে পাঠিয়েই চলে এসেছি। আপনি নতুন লোক, আমি না এলে বিপদে পড়ে যাবেন, সেই চিন্তা করেই এসে কোনো ক্রমে ফ্যাক্টরির কেয়ারটেকারকে ধরে মেশিনপত্রগুলো দেখে নিয়েছি। কাগজপত্রগুলো সব বার করুন, একটা রিপোর্ট আমি এক্ষুনি তৈরি করে দিচ্ছি, কারণ কালকে আর আমার পক্ষে আসা সম্ভব হবে না। আপনার তো আবার পরশু ভোরেই ফ্লাইট। চিন্তা করে দেখলাম কথাটা খারাপ নয়। পরশু দিন আমাকে ফিরে যেতেই হবে। কাল যদি ভদ্রলোক না আসতে পারেন আমি বেশ অসুবিধায় পড়ে যাব। আমার ঘুম না হয় দিনের বেলাতেই হবে। কাগজপত্র সব ওনাকে বুঝিয়ে দিয়ে পাশে বসলাম। এক মনে কাজ করতে লাগলেন ভদ্রলোক। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম যখন ভাঙল দেখি সামনে মিস্টার সেন। কি ব্যাপার মশাই, সারা রাত কি এইভাবে সোফায় বসে ঘুমিয়েছেন নাকি? এদিকে আপনার জন্য আমি একটা খুব খারাপ খবর নিয়ে এসেছি। অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেমন করে উঠল। হঠাৎই
মিস্টার দাসের কথা মনে পড়ল। আরে, কোথায় গেলেন ভদ্রলোক? চারিদিকে কোথাও দেখতে পেলাম না। হয়তো বাথরুম গিয়েছেন। জিজ্ঞাসু দৃষ্টিতে মিস্টার সেনের দিকে তাকালাম। আপনার আশাটা এবার বৃথাই গেল মিস্টার ঘোষ। মিস্টার দাস যে বাগানে ছিলেন, সকালে ওনার খোঁজে সেখানে ফোন করেছিলাম। ওরা জানালো মিস্টার দাস সন্ধ্যা নাগাদ কাজ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন, কিন্তু পথে একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওনার গাড়ির। ঘটনাস্থলেই মিস্টার দাস মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, ওনার ড্রাইভারের অবস্থাও খুব খারাপ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার মাথায় কিছুই আর ঢুকছিল না। রাত্রে যিনি এলেন তিনি তবে কে? অ্যাক্সিডেন্টের কথা অবশ্য উনিও বলেছিলেন, কিন্তু মারা গেলে আসেন কি করে? টেবিলের ওপর কাগজপত্রগুলো ঠিকই আছে, রিপোর্টও তৈরি। দেখালাম মিস্টার সেনকে, সব বললামও ওনাকে। দেখে শুনে উনিও চমকে উঠলেন, বললেন, চলুন তো, মিস্টার দাসের মৃতদেহটা এখনও আছে, গিয়ে দেখে আসি। মিস্টার সেনের গাড়িতে হাসপাতালে পৌঁছতে খুব একটা সময় লাগলো না। মিস্টার সেন ডাক্তারদের দেখলাম বেশ পরিচিত। ভিতরে যেতে আমাদের কোনো অসুবিধাই হলো না। মৃতদের সামনে দাঁড়িয়ে আমি চমকে উঠলাম। কপালে সেই কাটা দাগ, রক্ত শুকিয়ে রয়েছে, এক মাথা কাঁচা পাকা চুল, সেই সাফারি স্যুট। দাঁড়াতে পারছিলাম না, কোনো রকমে দৌড়ে পালিয়ে এলাম। কখন যে মিস্টার সেন আমাকে নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছেন জানতেই পারিনি। বাংলোয় পৌঁছে টেবিলটার সামনে দাঁড়ালাম। রিপোর্টগুলো ঠিক তেমনভাবেই পড়ে আছে। আস্তে আস্তে হাত বাড়িয়ে তুলে নিলাম কাগজপত্রগুলো। মিস্টার দাসের শেষ ভ্যালুয়েশন রিপোর্ট। ভদ্রলোক ইহলোকের মায়া ত্যাগ করে শেষ কর্মটুকু করে গেছেন। ভাবছিলাম রিপোর্টগুলো কোম্পানিতে জমা দিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ পুলিশ রিপোর্টে উনি মারা গেছেন রাত 12টার পরে হওয়ায় আজকে, আর রিপোর্টের তারিখ গতকালের। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।